সাইলেন্স। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই সুভাষিত জ্যোতি। এই অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য, আর যার হাত ধরে জ্যোতিষশাস্ত্র একটা অন্য উচ্চতায় পৌঁছেছে। আমার মনে হয় আধুনিক থেকে আধুনিকতর হয়েছে জ্যোতিষশাস্ত্র সুভাষ শাস্ত্রীর হাত ধরে। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে, বেশ অনেকটা দিন গ্যাপের পর। হ্যাঁ, একদম ফ্রেশ লাগছে আপনাকে দেখতে। সে আমি জানি না, বাট গ্যাপের পর, অনেকটা দিন গ্যাপের পর। কিন্তু আপনার কাছে তো আমাদের প্রত্যাশার শেষ নেই, প্রচুর কিছু জানতে চাই, প্রচুর কিছু শুনতে চাই। তার কারণ সুভাষ শাস্ত্রী যেই মানুষ, যিনি প্রত্যেকের কাজ নিজে হাতে করেন। সুভাষদা একসময় প্রচুর মানুষ দেখতেন, এখন সংখ্যা কমিয়ে এনেছেন, কিন্তু কাজটা তিনি তার নিজের হাতে তখনও করতেন, আজও করেন। শুরু করি সুভাষদা অনুষ্ঠান। দেখো, ওই প্রথমে বললে তুমি প্রত্যাশা অনেক, জানতে হবে অনেক, অনেক কিছু জানতে চাই। জানতে হবে শুধু এবছরের কথাই, জানতে হবে 2024-এর কথাই, বিকজ 2024টা জাজমেন্টাল ইয়ার, এবং কোন কোন রাশির ওপরে সেই জাজমেন্টগুলো ডেলিভার্ড হবে এটাই মূল জানার দরকার। দেখুন, 25-এ কী হবে, 26-এ কী হবে জেনে কোনো লাভ নেই। কেন কি, আপনার এই বছরে আজকে মার্চ মাস, মিডল অফ মার্চ ফিনিশ, টুডে ইজ দ্য 16th, আই থিঙ্ক 16 তারিখ। আজকে এই যে বছরে 9 মাস যে বাকি রয়েছে, 9.5 মাস 14 দিন 15 দিন মতন যে বাকি রয়েছে, সেই টাইমে আপনার রাশিতে কোন রাশির ওপরে জাজমেন্টটা, শনির যে জাজমেন্টটা কতটা ডেলিভার্ড হবে, কতটা সে ফল পাবে, আদৌ পাবে কিনা, সেইগুলো হচ্ছে জানার মূল বিষয়। আলোচনা প্রথম থেকে, জানুয়ারি মাসের প্রথম থেকে আমি সেই আলোচনা করছি, কন্টিনিউ করে যাচ্ছি। যে শনির 7.5 কথা বলতে গেলে কিছু কিছু জায়গায় ভালো ফল দেবে। 7.5-তে যদি আপনার নক্ষত্র হয় পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তাহলে সেটা হচ্ছে আপনার 25 নম্বর নক্ষত্র, পূর্ব বৃহস্পতির নক্ষত্র, সেখানে কিছুটা ভালো ফল দেবে। কিন্তু মূলা নক্ষত্র হলে 7.5 ধনুরাশি থেকে ছেড়ে গেছে। ধনুরাশি থেকে ওই যেটা হয় আমাদের, আগে একটা অতিচারী হয়, দেন বকরি হয়, মানে রেট্রোকেট হয়, এসব অল পার্ট ফিনিশ হয়ে গেছে ধনুরাশির ওপর থেকে। যেটা কিছুটা পার্ট বাকি রয়েছে মকর রাশিতে, সেই রাশিতে যদি আপনার রাশি মকর হয়, সেখানেও যে নক্ষত্রের যে বিন্যাস যেটা রয়েছে, সেই ওপরে যে আপনার যে শ্রবণা নক্ষত্র হলে কিন্তু চন্দ্রের নক্ষত্র, এখানে আপনি কিছুটা ভালো ফল পাবেন। অর্থাৎ কিনা ধনিষ্ঠা নক্ষত্র, শনির ঘরে মঙ্গল, কিন্তু এই যে ধনিষ্ঠা নক্ষত্র, শনির ঘরে মঙ্গল, ধনিষ্ঠা নক্ষত্র মকর রাশিতেই শুরু, মকর রাশিতেই এখানে শিফট করবে। ও যে মকর রাশিতে থাকলে যে ফলটা দিতে পারবে, কুম্ভ রাশিও শনির সেকেন্ড হাউস মানা হয়, সেই ফলটা সে ডেলিভার করতে পারবে না ধনিষ্ঠা নক্ষত্র। তার মানে যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হয় আপনার, তাহলে সেইটা কিন্তু আপনার ভালো ফল দেবে। মীন মানে কুম্ভ রাশি টু মীন রাশি, বোথ রাশিতে ভালো ফল সে প্রদান করবে। আমার নিজের মিথুন রাশি, আমার নিজের পুনর্বসু নক্ষত্র, এই রাশি নক্ষত্র দুটো ঘরে ভাগ আছে, মিথুন থেকে কর্কটে। মিথুনে হলে কিছুটা ভালো ফল আমি পাবো, এই জুলাই মাস পর্যন্ত পাবো। জুলাইয়ের পরে কিন্তু অতটা ভালো ফল পাবো না। জুলাইয়ের পরে পুনর্বসু নক্ষত্রের যে ফলটা যে পাবে, সেটা কিন্তু কিছুটা কর্কটে চলে যাবে। অর্থাৎ কিনা আমি যদি আমার নিজের রাশিটা বলি, তাহলে মিথুন রাশি, মিথুন রাশিতে যে নক্ষত্রগুলোর বিন্যাস রয়েছে, মৃগশিরা রয়েছে, মিথুন রাশিতে আদ্রা রয়েছে, পুনর্বসু রয়েছে। এই পুনর্বসু দ্য অনলি নক্ষত্র এখানে যে শিফট হচ্ছে, অর্থাৎ কিনা আমার নিজের কথা বলতে গেলে সেটা কিন্তু আপনার ওই মোটামুটি জুন জুলাই পর্যন্ত ওটা পাবো, তারপরে আমি পাবো না। কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্র যদি হয়, সে পাবে। মেষ রাশিতে আমি বলছিলাম এবছরে সবথেকে শক্তিশালী পজিশনে রয়েছে ভরণী নক্ষত্র, শুক্রের নক্ষত্র। সব থেকে রেখে দে, হোল্ড অন, সব থেকে টাইট পজিশনে রয়েছে, লিমিট না, ঠিক আছে আপনি বলুন। হ্যাঁ, সেটা হচ্ছে যে সব থেকে টাইট ভালো পজিশনে থাকবে ভরণী নক্ষত্র। নাম্বার 2 শুক্রের নক্ষত্র। মেষ রাশি অশ্বিনী নক্ষত্র অবস্থা সব থেকে খারাপ হবে। কেতুর নক্ষত্র
মেষ রাশি যদি আপনার হয় নাম্বার 1 নক্ষত্র কেতুর নক্ষত্র, কেন জানেন? ধাইয়ার প্রবেশ শুরু হয়ে গেছে, সব রকমের নাশ বিনাশ, সব রকমের অশুভ ইঙ্গিত আপনার সামনে আসতে শুরু করেছে। আচ্ছা, যদি আপনার বয়স ভাই 18 বছর 20 বছর হয় তাহলে কিন্তু এই বক্তব্য আপনার জন্য নয়। 18 বছরের ছেলের কি নাশ হবে, তার যদি কোনো ছেলের খবর আসে খারাপ, আমার মনে হচ্ছে তার মায়েরই হার্ট অ্যাটাক হবে, তার মায়েরই নাশ হবে। মানে ছেলের যা নাশ হবে তার থেকে তার বেশি সর্বনাশ হবে মা বাবার, গার্জেনের। ফোনে কেউ আছে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। নামটা কি বলতে চাইছেন না বলতে চাইছেন? নামটা আমি বলতে চাইছিলাম না। ঠিক আছে, কেউ এসেছিল জানাশুনো? হ্যাঁ, আমার মা গেছিল আমার ভাইয়ের জন্য, গত 2-3 বছর আগে গেছিল। তা আমার ভাইয়ের জন্য রেমেডিও করেছে। কিছু কিছু দিক বলে আমার ভাইয়ের অনেক পরিবর্তন হয়েছে, বাকি চাকরির জন্য যেটা করেছে সেটা দেখানো ফল পাইনি। আচ্ছা, অলরেডি পরিবর্তন হতে শুরু করেছে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। কবে প্রতিকার নিয়েছিল মামা তার ভাই মানে মানে ছেলের জন্য? 2 বছর আগে নিয়েছিল স্যার। এবার আপনি বলেছিলেন 2 বছর পরে আবার আসতে, এবার সময় হয়ে গেছে, মা হয়তো যাবে না। ঠিক আছে, আজকে আপনার সম্পর্কে জানবেন। বলো, জন্ম তারিখ বলো। হাজবেন্ড সম্পর্কে জানবেন। হাজবেন্ড সম্পর্কে, আচ্ছা। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে আগস্ট মাসে 3 তারিখ 1983 সাল। 3রা আগস্ট 83 সাল। 83 টাইম বলো। 4:23 ভোরবেলা। ধরো 4:33। 23। কোথায় জন্মেছে? হ্যাঁ, কোথায় জন্মেছে? নদিয়াতে। বলতে হবে তো, না বললে কি করে বুঝবো? 4:23 সকালবেলা। হ্যাঁ। তুমি আমাকে 3/8/1983 সাল বুধবার 4:23 ভোরবেলা জন্মেছে, নদিয়াতে জন্মেছে। তো দেখো, এর আমি বলছিলাম এইমাত্র যে মেষ রাশি যদি হয় তাহলে তার সর্বদিকেই কিন্তু তার নেগেটিভিটি শুরু হয়ে যাবে। তোমার হাজবেন্ডের মেষ রাশি, এইমাত্র বলছিলাম মেষ রাশি তোমার, এবং এর মঙ্গলের অবস্থান ভালো নয়। রাহু মঙ্গল একসাথে বছর হয়েছে, কর্কটের ওপরে রাহু মঙ্গল, মেষ রাশি তোমার, কর্কট হচ্ছে লগ্ন। বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ শুনছি স্যার। সম্পর্ক নিয়ে দারুণ টানামানি চলবে। রবির নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্রে জন্ম, সম্পর্ক নিয়ে সিচুয়েশন ভালো থাকবে না। এখন বিয়ে জীবন কিভাবে এই সম্পর্কে চলবে কিনা এটা একটা কোয়েশ্চেন মার্ক তোমার। বুঝতে পেরেছো? হ্যাঁ। সবই হ্যাঁ বলছো, কি রে ভাই, কিছু শুনে হ্যাঁ বলেই না বলছি। ও আচ্ছা, ঠিক আছে। না বুঝে হ্যাঁ বলছো? না, আমি তো এতে জর্জরিত হয়ে গেছি বলেই না আমি। সম্পর্ক নিয়ে টানামানি, জীবনের সাথে চলবে কিনা বুঝতে পারছো না ঠিক এখনো, বিরাট বড় একটা মোটা করে একটা কোশ্চেন মার্ক। কি হবে সম্পর্কটা, কি হবে আদৌ, এটা চলবে কিনা? কেন কি এর বিভিন্ন রিলেশন নিয়ে হ্যালো সম্পর্কের টানামানি চলবে। জটিল মাকড়সার জালের মতন একটা is a complication, is a big complication, a big question mark in his horoscope, যে এই যে রাহু মঙ্গল বসে রয়েছে মেষ রাশি কর্কট লগ্ন, তোমার সাথে বিবাহিত জীবনের চলবে কিনা, সম্পর্ক ঠিক নেই, সম্পর্কটা ডেভেলপ করবে কিনা, কি হবে? তুমি তো কিছু বলছোই না রে ভাই, কি গো তুমি? হ্যাঁ, আপনি একটু বলেন চলবে না? উনি তো অলরেডি বলে দিয়েছেন, সব বলেই দিলাম, কি যাবো। এবারে ডিপেন্ড করছে যে সিচুয়েশনটা কি, যতটা সুভাষ শাস্ত্রী বলছেন ঠিক ততটাই সিচুয়েশন গম্ভীর। হ্যাঁ একদম। তুমি আবার এই প্রশ্ন করছো, এই প্রশ্ন করার কোনো যৌক্তিকতা আছে? কেন আপনি বারবার ওর কাছ থেকে জানতে চাইছেন যে তুমি কিছু বলো? তাই জন্য আমার মনে হলো যে আপনি এটাই হয়তো ডিমান্ড করছেন। আপনি যদি না বলতেন যে তুমি কিছু বলো, আপনি যদি বলতেন যে আমি এটা বলছি, এটা তোমার জীবনে ঘটেছে, তাহলে আমি প্রশ্নটা করতাম না। আপনি বারবার ওকে বলছেন কি আমি বলে যাচ্ছি, তুমি বলছো না কিছু। না বুঝে হ্যাঁ বল, দেখো আমি সেই জন্যই আমি প্রশ্ন করেছি যে যতটা সুভাষ শাস্ত্রী বলেছেন ঠিক ততটাই কি গম্ভীর সিচুয়েশন? বুঝতে পারিনি। হ্যাঁ, না সেটা আপনি না, আমি ওনার কথা বলছি।
বেশি দিন নয় ম্যাম, এই 6 মাসের মধ্যে আমার জীবনে অনেক কিছু ঘটে গেল। এবার একটা চেনা সম্পর্ক মানুষ তোমার জীবনে আসবে, শুনে রাখো। তোমার বরের ছক মানে দেখছি। আপনি কি কনফার্ম যে সুভাষ শাস্ত্রী যেটা বলছেন, আমি জানি আপনি আপনি রিয়েলাইজ করেছেন বলে আমি বলেন, এমন আপনি কি বলছি, কনফার্ম আমি আপনার বলছি। হাজবেন্ডের জীবনে কেউ এসেছেন? না, একেবারে পুরোপুরি ওই চলেও জন্যই ও কিন্তু কনফার্মলি বলতে পারছে না। আমি বলছি ওর সাথে ওর হাজবেন্ডের সম্পর্ক ভালো থাকবে না। সেটা তো আমি বলবো। বলছি ওর সাথে হাজবেন্ডের বিবাহিত জীবন চলবে কিনা ও বুঝতে পারছে না। আমি বলছি কেননা সম্পর্কের টানামানি মাকড়সার জালের মতন কমপ্লিকেশন, ওর বরের নালে ওর জীবনে নতুন সম্পর্ক আসবে না, ও শোনো। এখনো কনফার্ম নয় যে ওর হাজবেন্ডের জীবনে তৃতীয় কেউ এসেছে কিনা। হাজবেন্ডের জীবনে দ্বিতীয় না এলো ওর জীবনে দ্বিতীয় আসবে। সম্পর্কের টানামানি, বিবাহিত জীবন টিকবে কিনা, হাজবেন্ডের সাথে সম্পর্ক ডেভেলপ হবে কিনা, সম্পর্ক হাজবেন্ডের সাথে কোনো জায়গায় হয়ে খারাপ হতে পারে, হয়নি। ওর জীবনেও কোনো রিলেশন বন্ধু এসে গিয়ে ওর সম্পর্ক হাজবেন্ডের সাথে যদি তেতো আরও তেতো হতে পারে। শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি সব শুনেছি। শুনে কি বুঝলে? আমার কথা শুনে তুমি কি বুঝলে? আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা বলে করতে ফেলো। চাই। স্যার, আমার হাজবেন্ড কি সত্যি কোনো কিছুর সঙ্গে জড়িয়ে গেছে কারোর সাথে? আমি তো জিজ্ঞাসা করতে চাই, আপনি কি বুঝতে পারছেন স্যার? আমি আবারও বলছি, সম্পর্কের টানামানি জড়িয়ে গেছে মানে এই কথাটা অনেক বড় কথা, বুঝলে তো? এই দেখাটা ছেদ কথা হবে, হ্যাঁ জড়িয়ে গেছে। আবার জড়াই তোমার সাথে সম্পর্কটা খুব একটা স্মুথ নয়। ও একটা নিজের মতন থাকে। ওর দ্বাদশে রাহু বসে রয়েছে, মঙ্গলযুক্ত রাহু, রাহু নিচস্থ। একটা বাইরের একটা দুর্বলতা একটা আছে। জড়িয়ে গেছে মানে কোনটাকে বলছো জড়িয়ে গেছে ভাই? আমি বুঝতে পারছি না, বলবো তো আমি বলতে পারবো। মানে কোনো সম্পর্ক, মানে কোনো মহিলার সাথে কেউ হাজবেন্ডের মহিলা ছাড়া কি তাহলে তো গে বলতে হবে না, কাউকে। প্রেম কি করছে নাকি না উনি অহেতুক সন্দেহ করছে? অহেতুক সন্দেহ কিছু করছে না, রিলেশন দুর্বলতা একটা আছে, এই অহেতুক কিছু করছে না, অহেতুক ঠিক আছে, কিছু। স্যার। বলো। আর একটা কথা জিজ্ঞাসা বলো। করি, হেলথটা কি ঠিক আছে না ঠিক যাবে? হেলথ ঠিক যাবে না। 83 সালে জন্ম, 40 বছর বয়স, 41 মানে 41 রাইট নাও ইজ, বাট হেলথ কন্ডিশন ইজ নট গুড। বড় কিছু নেই কিন্তু ভালো নয়, অনিয়মিত জীবনযাত্রা। ভাই একটা কথা বলবো আপনাকে, নদিয়া থেকে যে অনামিকা বন্ধু আমাদের ফোন করেছেন, বলুন ম্যাম, বলুন। আপনি সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠানে ফোন করেছেন, যেখানে আপনি যখন একটা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিচ্ছেন, তখন তার সেই ছকটা যে তৈরি হলো তার শেষ কথাটা সুভাষ শাস্ত্রী বলবেন। সুভাষ শাস্ত্রী যেটা বলবেন সেখান থেকে আর নতুন কোনো লাইন শুরু হবে না, ওটাই এন্ড। এবারে যেটা শুরু হবে সেটা হচ্ছে নতুন অধ্যায়, যেটা আপনি করতে পারেন। এবারে ডিসিশন আপনার যে আপনি কি চাইছেন, এই সম্পর্কটাকে ঠিক করতে বুঝতেই পারছে না। যেতে চাইছি নাকি আপনি এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাইছেন। না না, বেরোবো তো অবশ্যই না। আপনি এই সম্পর্কটাকে ঠিক করতে চাইছেন, যদি কেউ এসে থাকে তাকে বার করতে হবে, আপনার জায়গাটাকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে, আপনাদের মধ্যে সম্পর্কটাকে অনেক স্ট্রং করতে হবে, আপনাদের জেলটাকে অনেক সুন্দর করতে হবে। তাহলে আমি বলবো সবকিছু তো অনেয়ার আলোচনা করার নয়, আপনি যোগাযোগ করবেন। সুভাষদা কোনোদিন আপনাকে বলবেন আপনি যোগাযোগ করুন, এটা আপনি নিশ্চয়ই সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান থেকে বুঝে গেছেন। সুভাষ শাস্ত্রী কখনো বলেন তুমি আমার চেম্বারে এসো, নেভার এভার। তো আপনি যদি মনে করেন আপনি যোগাযোগ করবেন। সব কিছু অনেয়ার হয় না, সব কিছু সোশ্যাল মিডিয়াতে আনা উচিত নয়। জীবন আমাদের ভীষণ সেন্সিটিভ, ছোট্ট ছোট্ট অনুভূতিগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, ওগুলো সব জায়গায় প্রকাশ করতে নেই। আমার মনে হয় আর কিছু ওনাকে বলার আছে সুভাষদা? না, আর কিছু বলার নেই। সন্দেহটা অমূল্যক নয়, নিজের মতন থাকে। কিন্তু এখান থেকে বের করা যাবে। ও তো ডিভোর্স, ও তো সম্পর্ক রাখতেই চায়। কোশ্চেন মার্ক যেটা আছে সেটা বের করা যাবে, এটা দুর্বলতা আছে, কেটে যাবে। থাকে অনেকেরই দুর্বলতা থাকে, কোথাও এইটাই ও শুনতে চেয়েছে, আপনি বললেন না এটা কেটে যাবে, এটাই কিন্তু ওর কাছে 100% আশা নিয়ে এলো। একদম একদম। আচ্ছা, আমরা ছিলাম যে আলোচনাতে, এই বছরটা আপনি বলেছেন জাজমেন্টাল, এরকমই জাজমেন্ট হবে তাই তো? দ্যাট ইজ কল্ড জাজমেন্ট। যে ধরে নাও এই যে মেয়েটি ফোন পেলো মেষ রাশি, আপনারা দেখুন, আমি বলছিলাম মেষ রাশিতে যদি অশ্বিনী নক্ষত্র হয়, আর এর ছকটা এখনো খোলা আছে, যদি অশ্বিনী নক্ষত্র হয় তাহলে কিন্তু তার সমূহ বিপদ। এর কৃত্তিকা নক্ষত্র, ভদ্রলোকের, হ্যাঁ বরে, বিয়েটা টিকে যাবে। অশ্বিনী নক্ষত্র হলে কেতুর নক্ষত্র, তার নাশ হতো, মানে ভোগে, সম্পর্ক জলে, শেষ, এন্ড, মানে নাশ বলা যায়। যা কিছু এন্ড তা কিছু তো শেষ, তারপরে তার কিছু শুরু হয় না। কে একজন ফোনে আছে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো নমস্কার, আমি কোচবিহার থেকে বলছি ম্যাডাম। আপনাকেও নমস্কার, স্যারকেও নমস্কার। আমি অনেকদিন থেকে চেষ্টা করছি, স্যারের প্রেডিকশন আমার একদম অসাধারণ 10 পয়েন্ট লাগে। আমাদের প্রতিবেশী একজন নিয়েছিল,
গিয়ে খুব উপকার পেয়েছি। বাহ, কোচবিহার বললেন না? হ্যাঁ, কোচবিহার থেকে বলছি। নাম বলতে চাইছেন না চাইছেন না? দীপশ্রী পাল। ঠিক আছে, বলুন। চটপট, অনেকগুলো ফোন ওয়েট করছে, সব ফোনগুলো দিস বাবা। জন্ম তারিখ বলো। 17ই সেপ্টেম্বর 1996। এটা আপনার নিজের? হ্যাঁ, আমার নিচে। 17/9/96। টাইম বলো। দুপুর 2:58। 2:58 বিকেলে, মানে হ্যাঁ দুপুরবেলা, দুপুর। ওই PM 2:58। কোচবিহার জন্ম? হ্যাঁ, কোচবিহার। দেখো, সরকারি চাকরির যোগ তো তোমার এই মুহূর্তে নেই, তুমি যতই চেষ্টা করো। 1996 ইন বর্ন, তো 28 বছর বয়স, সরকারি চাকরির চেষ্টা করছো তুমি। সরকারি চাকরির যোগ কিন্তু এই মুহূর্তে তোমার নেই, চোখে পরিষ্কার। ইট উইল বি ভেরি ক্লিয়ার। এবার তুমি প্রশ্ন করতে পারো তাহলে কোনোদিন হবে, সেটা ভাই এখন তো। আচ্ছা, তোমার সরকারি চাকরির যোগ তো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, আগামী 1-1.5 বছরের মধ্যে অন্তত দেখতে পাচ্ছি না। তো রাজ্য সরকার যদি চাকরি, টাইম তো আছে বটেই, 1-1.5 বছর পরে তোমার বয়স যদি 30 হয়, 30ও যদি হয়, 29-30, চাকরির তো, সরকারি চাকরি রাজ্য সরকারের জন্য চান্স থাকবে। রইল বাকি তোমার ছকটা, আমি একটু টিভিতে ফেলছি, তোমার ছকটা একটু ফেলে রাখছি, তুমি পরে তুমি দেখে নিতে পারবে, ইউটিউবে দেখে নিতে পারবে, থেকে যাবে, এখানে স্ন্যাপশট তুলে নেবে ইউটিউব থেকে একটা, যে সেটা হচ্ছে যে দেখো তোমার ছকে মাঙ্গলিক দোষ, সপ্তমে মঙ্গল শুক্র বসে রয়েছে, বিবাহের জায়গা কমপ্লিকেটেড, বিয়ে হওয়া নিয়ে ঝামেলা থাকবে, বিয়ে হওয়া নিয়ে, মানে ইউ আর সো কনফিউজড, চাকরি করে বিয়ে না বিয়ে করে চাকরি, চাকরি করে বিয়ে না বিয়ে করে গোল 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 করে ঘুরছো। 1, 2 হচ্ছে বিয়ে। হ্যাঁ, কি বলছো? এরকমই হচ্ছে। এরকমই হবে, এরকমই তো বলছি, আর হচ্ছে বলেই বলছি, আর বলছি মানে বলছি বলে হবে, নট দ্যাট, হচ্ছে বলে বলছে। কারেক্ট, হচ্ছে বলে বলছি। তো সেখানে হচ্ছে যে তোমার এই তোমার যে মঙ্গলটা শুক্রটা, শুক্র যদি সপ্তমে থাকে বিয়ে একটু দেরি করে হয়, ভালো হয়, কিন্তু মঙ্গল শুক্র কোথায়? কর্কটে বসে রয়েছে। লগ্ন কি? লগ্ন হচ্ছে মকর, সপ্তম স্থান হচ্ছে কর্কট, জলের ওপরে, অর্থাৎ কিনা আগুন যদি জলের ওপরে বসে থাকে, সেখানে সেই আগুন কিন্তু, সেই ফায়ারে কিন্তু কোনো কাজ হয় না, ড্যামেজ হয়। কে ড্যামেজ হয়? জল ড্যামেজ হয় না, জলের ড্যামেজ হওয়ার কিছু নেই, ফায়ারটা ড্যামেজ হয়। তো বিবাহিত জীবনের যে উষ্ণতা, বিবাহিত জীবনের যে আনন্দ, সেটা অনেকটা ম্লান হয়ে যাবে, বিয়ে হতে গিয়েও দেরি হবে। আচ্ছা, নিজের যদি কোনো পছন্দ থাকে, সেইখানে ম্যাচিওর করা নিয়েও কিন্তু কমপ্লিকেশান তৈরি হবে। 3টে পয়েন্ট আমি প্রথমেই বললাম, যে আগুনের সাথে ওয়াটার এবং ফায়ারের কম্বিনেশন কি হয়, ওয়াটারের কিছু যায় আসে না, ফায়ার ড্যামেজ হয়, অর্থাৎ কিনা উষ্ণতা, বিবাহিত জীবনের উষ্ণতা, বিয়ের মতন সার্কামটেন্স তৈরি হওয়া, সেইগুলো কার্যকরী তার হয় না। লেট ম্যারেজ, এইবার গোল গোল করে ঘুরছো, চাকরি পেয়ে বিয়ে, বিয়ে করে চাকরি। বিয়ের যদি যোগাযোগ আসে, বিয়ে করা উচিত। তোমার ছক ভারী ছক, এবার মাঙ্গলিক টু মাঙ্গলিক মুভ করবে। আদারওয়াইজ ছকের যে একটু হিটিং পয়েন্ট আছে, হিটিং পয়েন্ট বলতে আবার আপনারা বলবেন হোয়াট ইজ হিটিং পয়েন্ট, দেখবেন স্ট্রাইকিং পয়েন্ট, মানে হিটিং পয়েন্ট মানে যে গ্রহটাকে স্ট্রাইক করলে ছকের কিছু বিন্যাস চেঞ্জ হয়ে যায়, মানে মোশনটা চেঞ্জ হয়ে যায়, সেটাকে আমি হিটিং পয়েন্ট বলছি। মানে অন্য কথায় আমি যদি বলি, একটু অন্যরকম টিউনে বলি, তাহলে আচ্ছা ছাড়ুন, আর কমপ্লিকেশান বাড়ছে, আমার মনে হয় আমার দর্শকরা এই হিটিং, স্ট্রাইকিং অ্যান্ড মিটার অ্যান্ড অল দ্যাট, এই টাইপের কথার সাথে ইউ আর নট হ্যাবিচুয়েটেড আমার দর্শকরা, সো আমার এটা না বলাই উচিত। আচ্ছা, তোমার বিয়ের জায়গার তোমার মাঙ্গলিকটা খণ্ডন করা উচিত, বিয়ে পেলে 2025-এর প্রথমে করে নেওয়া উচিত। সুযোগ এটা পেলে সুযোগ আসবে, মাঙ্গলিক কাটলে, আদারওয়াইজ গোল গোল করে ঘুরবে। বলো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার, আপনার কাছে কি আসবো? কি জন্য আসবে? হ্যালো? কেরিয়ার, হ্যাঁ মেইনলি না, কেরিয়ার। চাকরি তো এখন হবে না, আসার দরকার নেই। চাকরি তো বলেই দিলাম, এখন 1-1.5 বছরের মধ্যে চাকরি আমি হবে। একটা কথা বলি, সঙ্গে থাকুন গীতশ্রী। আপনি জিজ্ঞেস করলেন কি জন্য আসবে, যদি ও বলতো বিয়ে, তাহলে কিন্তু ওর উত্তরটাও তো হ্যাঁ এসো, আমি চেষ্টা করব। চেষ্টা না, করে দেবো। আচ্ছা, করে দেবো নিশ্চয়ই, চেষ্টার কোনো জায়গা নেই। আমি হ্যাঁও বলবো, আবার চেষ্টাও করবো, তাহলে হয় হ্যাঁ।
এটা তাহলে তো সুভাষ শাস্ত্রী হলো তাহলে না। তাহলে তো আমি নই ভাই। একদমই তাই। আপনি যদি বলতেন ভাই আমি বিয়ের জন্য যেতে চাই, তাহলে সুভাষদা আসতে বলতেন। যেহেতু আপনি ক্যারিয়ার বলেছেন, উনি শুরুতেই বলে দিয়েছেন যে এক্ষুনি আপনার কিছু হচ্ছে না। চাকরির যোগ নেই, 1 কিন্তু থেকে 1.5 বছর। বিয়েটাও আপনার গন্ডগোলের, কিন্তু সেই জায়গাটা ঠিক করে না, দিলেন। ও ভাবছে গন্ডগোলের নয়। কেন কিন্তু গন্ডগোলের নয়? আপনি বলছেন গন্ডগোলের। কেন নয়? ফানি থিংস ইজ, ও ভাবছে কি চাকরি করে বিয়ে করো, ওটা ওর অঙ্ক। এখনকার দিনের মেয়েরা দেখবেন বিয়ে করে, মেয়েরা, মায়েরা, শাশুড়িরা সবাই বলে সবাই বিয়ে করেছিস, তুই 2 বছর পরে বাচ্চা কাচ্চা নিস। ততদিনে অ্যাকচুয়ালি ওই বাচ্চার ডাক্তারের কাছে লাইন অনেক বেড়ে গেছে, জানেন? এগুলো এত ছিল না আগে। সব জায়গায় ডিম ফোটানো, এই করানো, সেই করানো, এক করবে, নানা রকম ব্যাপার স্যাপার, মানে ভাবতেই চাই না, ভাবলেই শরীর খারাপ করছে। আর সত্যি যে মেয়েগুলো চক্কর কাটছে ডাক্তারের কাছে, তার তো শরীর ইঞ্জেকশন খেয়ে খেয়ে খারাপ হচ্ছে, আর টাকাগুলো ব্যাংকে সাফ হয়ে যাচ্ছে। 25%, 20%, 30% চেষ্টা করবো বলছে তারা। এবার কতবার চেষ্টা করে, কত 3 লাখ টাকা করে তার যাবে, আমার কথার সাথে যে ভুগছে সেই বুঝতে পারছে। ওই 2 বছর 3 বছর, অর্থাৎ কি না, অঙ্ক তো নিজের মতন করছি, কিন্তু অঙ্কের রেজাল্ট তো ওপর থেকে আসবে, তাই না? কে আছেন ফোনে? নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি আগরতলা থেকে বলছি। আগরতলা? হ্যাঁ, বলো বলো। আওয়াজটা একটু বাড়বে। কে বলছেন? আমি দীপিকা রায়। আচ্ছা বলুন। আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো। কেউ এসছিল? না, আসেনি। ডেট অফ বার্থ বলুন মেয়ের। 6/11। দাঁড়া, ধরো একটু লাইনে থাকো। 6/11। 1992। আর টাইম বলো। রাত্রি 10:10। 10:10। রাত্রিবেলা। কোথায়? আগরতলাতেই জন্ম? আগরতলা থেকে একটু দূরে, উদয়পুর জায়গাটা। উদয়পুর, ওই 45 মিনিট 40 মিনিট লাগে উদয়পুর। হ্যাঁ, বুঝতে পেরেছি। উদয়পুর। তাহলে তোমার জন্ম, মেয়ের জন্ম শনিবারে। জন্ম শুক্রবার। হ্যাঁ হ্যাঁ, শুক্রবার। শুক্রবার। তুমি তো বললে 6/11/93 বললে, কত বললে? 6/11/92। 92। আমরা 93 শুনেছি দিদি। হ্যাঁ। 6/11/92। মীন রাশি, 7.5 চলছে। তোমার মেয়ের বিবাহ স্থান ড্যামেজ। তোমার মেয়ে এখন ডিভোর্স হবে কি হবে না, ছকটা একটু ফেলি, ফেল ছকটা বাবু, ছকটা ফেল টিভিতে। কি রে ভাই? আমার দাঁড়া, তুমি লাইনে থাকো, তোমাকে কিছু বলিনি। এতক্ষণ যদি লাগাস ছক ফেলতে, তাহলে তো মুশকিলের ব্যাপার। সরাত কি রে ভাই? হ্যালো। হ্যাঁ হ্যালো। তোমার মেয়ে, শোনো একটা কথা বলি, তোমার মেয়ের ছকটা আবার ফেল টিভিতে। হ্যাঁ তাড়াতাড়ি, তাড়াতাড়ি ফেলবি। দেখো, তোমাকে বলিনি, হ্যাঁ করছো, তুমি লাইনে থাকো। এখানে আপনারা দেখুন, মঙ্গলটা জলের ওপরে, আর এখানে পরিষ্কার নবমে মঙ্গল বসে রয়েছে। নবমে মঙ্গল কি? ভাগ্যস্থান নবম। সপ্তম অষ্টম কানেক্টেড, বিবাহস্থান। তোমার মেয়ে, তাকে এমন কেউ কিছু করে ফেলবে, সে কারোর হাত ধরে পালিয়ে যাবে, কিন্তু সেখানে তার জীবন কাটবে কি না। তোমার মেয়ে তোমার কোনো কথা শোনেনি। 92 ইন বর্ন। প্রথমে আমি 93 ভেবেছিলাম, তারপর বলে 92 মানে 32 রাইট নাও। সে 32 বছর বয়স, সে কারোর সাথে পালিয়ে যাবে। এবারে আমাদের হাতে সময় এত কম, এবার আমি শুনবো উল্টো দিকে। শুনবে? শোনো। হ্যালো, বলতে হবে হ্যাঁ। আপনাকে, বলতে হবে। হ্যাঁ। মেয়ে কি করছে? মেয়ে 1 মাস হচ্ছে পালিয়ে গেছে। আর আমাদের কোনো কথা বলার নেই, সময় নেই। মেয়েকে কেউ কিছু এমন কিছু করে দেবে যে মেয়ে হাত ধরে নিয়ে। 1 মাস হলো মেয়ে পালিয়ে চলে গেছে, ওনার বক্তব্য মেয়ে কি ফিরবে? মেয়ে এখন ফিরবে না। মেয়েকে এমন কিছু করা আছে, মেয়েকে নিয়ে চলে গেছে। মেয়ের ব্রেন কাজ করছে না, আমাদের হাতে ব্রেন সময় নেই। অসার। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে সুভাষ শাস্ত্রীর এই পথে আসা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, ছকের প্রেডিকশনে সুভাষ শাস্ত্রীর কথা আপনার জীবনের শেষ লাইনটা হয়ে ওঠা। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য।